আমি কামাল শাহরিয়ার, সবাইকে স্বাগত জানাচ্ছি সময় নিউজ টিভির বিশেষ আয়োজন তারুণ্যের সময়। আজকের বিষয় মুজিব ছবি গল্পে মহানায়ক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে গ্রাফিক নভেল মুজিব সিরিজ প্রকাশ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI। মুজিব গ্রাফিক নভেলটির আদ্যপান্ত নিয়ে আজকে আমাদের আলোচনা, আর সেই আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। আমি প্রথমেই আমার ডান থেকে যদি শুরু করি, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, কার্টুনিস্ট, এবং যিনি মুজিব এই যে গ্রাফিক নভেল সিরিজ তার সঙ্গে জড়িয়ে আছেন, এবং আমার সঙ্গে রয়েছেন শিবু কুমার শীল, সম্পাদক মুজিব, যিনি এই বইটির সম্পাদনা বা এই গ্রাফিক নভেল সিরিজটির সম্পাদনা করছে। আপনার দুজনকেই স্বাগত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এটা নিয়ে আরও আলোচনা করব, মুজিব কেন, কি, কতটি পর্ব হবে, কি হবে, মানে পুরো আদ্যপান্ত আলোচনা হবে সেই জন্যই আমাদের আজকের আয়োজন। দর্শকের অনুষ্ঠানটি আপনারা সরাসরি দেখছেন ফেসবুক এবং ইউটিউবে, facebook.com/সময়news.tv। এই ঠিকানায় গিয়ে জানাতে পারেন আপনার মতামত, করতে পারেন যে কোনো প্রশ্ন। আমাদের আজকের বিষয় আগেই জানিয়েছি, মুজিব ছবি গল্পে মহানায়ক। আলোচনার আগে মুজিব নিয়ে দেখে নেব একটি রিপোর্ট। দেশের শিশু কিশোর ও তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর ঘটনাবহুল জীবন আকর্ষণীয় করে তুলে ধরার জন্য 2014 সালে গ্রাফিক নভেলে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। 2015 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে প্রকাশিত হয় গ্রাফিক নভেল সিরিজের প্রথম পর্ব। বিশ্বের সেরা নেতা যারা, ওনাদের কমিক বুক পড়তাম, ওইগুলো পড়ে পড়ে মনে হতো যে একদিন না একদিন আমরাও এরকম একটা নানাকে নিয়ে একটা কমিক তৈরি করব। এই গ্রাফিক নভেলটা হাতে পেয়ে আমার মনে হচ্ছে যে ওনার জন্মদিন উপলক্ষে আমি একটা খুব সুন্দর আমরা সবাই একটা খুব সুন্দর একটা উপহার পেয়েছি। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে গ্রাফিক নভেলটি। এই বছরের 17 মার্চ খাজার কারসাজি শিরোনামে প্রকাশ পেয়েছে ষষ্ঠ পর্ব। এর আগে 5টি পর্বে প্রকাশিত হয়েছে গ্রাফিক নভেল মুজিব। ইংরেজির পাশাপাশি জাপানের শিশু কিশোরদের মাঝে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবন তুলে ধরতে জাপানি ভাষায়ও গ্রাফিক নভেলটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI। গ্রাফিক নভেল মুজিব এর প্রকাশক বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান মুজিব সিদ্দিক ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সিরিজের সম্পাদনা করেছেন শিবু কুমার শীল। এটি প্রকাশিত হবে মোট 12 পর্বে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক মহানায়কের নাম, যিনি ভারতীয় উপমহাদেশ ছাপিয়ে নিজেকে মেলে ধরেছিলেন বিশ্বমঞ্চে। আর তার অসমাপ্ত আত্মজীবনী নিয়ে আমাদের এই যে একটি রয়েছে আত্মজীবনী, সেটির অবলম্বনে নির্মিত হচ্ছে গ্রাফিক নভেল। সেই গ্রাফিক নভেলটি সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজ 6, মানে যে পর্বগুলো হবে সেই পর্বগুলোর মধ্যে 6 নম্বর সিরিজটি বা 6 নম্বর পর্বটি প্রকাশ হয়েছে। সেটি নিয়ে শিবুদা আপনার কাছে যাব। এই যে 6 পর্বটি, সেটার শিরোনাম কি, কেন, কি মধ্যে রয়েছে আসলে? প্রথমত ধন্যবাদ আপনাদেরকে এরকম একটা আয়োজনের জন্য। গ্রাফিক নভেল মুজিবের যে ষষ্ঠ পর্ব, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর একটা সময়ের কথা, যে তখন পাকিস্তান আন্দোলন চলছে, দেশ ভাগ হয়নি, এবং ওরকম একটা সময়ের মধ্যে মুসলিম লীগের ভেতরের যে আভ্যন্তরীণ যে সংকটগুলো আছে, যেখানে আমরা দেখতে পাই যে ফজলুল হক বেরিয়ে গেছেন, সোহরাওয়ার্দী একা হয়ে পড়েছেন, ওখানে খাজা নিজামুদ্দিনের মতো যে লোকগুলো ষড়যন্ত্র করছেন ভেতরে ভেতরে, সেই জায়গাটাতে বঙ্গবন্ধুর মতো একজন নেতা কিভাবে একটা সবচেয়ে প্রধান রোল প্লে করছে, যেখানে উনি কনভিন্স করছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে যে আসলে আপনি আপনি তাদের ষড়যন্ত্রকে সংগঠিত হতে দিবেন না, আপনি অবশ্যই প্রতিবাদ করা উচিত, আপনার উচিত এই বিষয়টাকে মোকাবেলা করা। সো এরকম ইন্টারেস্টিং, মানে অনেক পলিটিক্যাল পর্ব এটা। মুসলিম লীগের যে পার্লামেন্টারি বোর্ডের যে ইলেকশন, ওটাই মূলত প্রাধান্য পেয়েছে। কিন্তু এটাকে মিলিয়ে পড়তে হবে আসলে, অন্য যে 5টি পর্ব আছে ওটার সাথে মিলিয়ে পড়লে হয়তো তার ওই, মানে আমার কাছে এটা মনে হয়েছে যে মুজিব গ্রাফিক নভেল শুরু থেকে এ পর্যন্ত যেন একটা পাঠকও যেন পড়তে পড়তে বড় হচ্ছে, এরকম একটা যেন, মানে প্রায় দীর্ঘ 4 বছর ধরে আমরা এই যে, বা এখন 5 বছরে পড়লো, এই যে পড়ছে, আমার ধারণা যে পাঠকও যেন বড় হচ্ছে। এখন আর সেই শিশু পাঠকটা
অত মজা পাবে না, হয়তো ছবিগুলো হয়তো দেখে মজা পাবে, কিন্তু একজন কিশোর, একজন টিন যে নাকি ইতিহাস পড়ছে বা ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী, সে ওই বিষয়টার মধ্যে অনেক আনন্দ পাবে বলে আমরা আশা করছি। সো এইরকমভাবে আমরা এই পর্বটা সাজিয়েছি এবং এটার ভেতরে আরও বেশ ইন্টারেস্টিং সংলাপ ছবি আছে, যেটা কিশোরদেরকে এবং টিনেজ বয়সীদেরকে, এমনকি যারা নাকি একটা ইতিহাসের সরল পাঠ পছন্দ করেন, যে অনেক কিছু, অনেক ইন্টারাকশন থাকে, ওই ইন্টারাকশনের মধ্য থেকে আমি আমার গল্পটা শুনতে চাই, আমি বঙ্গবন্ধু জার্নিটা জানতে চাই, সেটা আমরা এই বইতে সেটা করার একটা ব্যবস্থা করেছি আর কি। সেক্ষেত্রে আমি এই প্রশ্নে একটু যেতে চাই যে অসমাপ্ত আত্মজীবনী একটি বই বের হলো, গ্রন্থ আকারে বের হলো, তারপর সেটাকে গ্রাফিক নভেলে মানে চিত্র বা এইভাবে আনার লক্ষ্যটা কী ছিল বা কী দরকার পড়েছিল? আচ্ছা, দরকার কিছুরই দরকার নাই, তারপরও আমার কাছে মনে হয় যে পৃথিবীতে মানে মানুষ তার নিজের তাগিদেই সব কিছু করে। প্রথমত এটার আইডিয়াটা হচ্ছে আমাদের যে এই বইয়ের প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক, বঙ্গবন্ধু দৌহিত্র, তার দেশের প্রতি এক ধরনের কমিটমেন্টের জায়গা থেকে, বঙ্গবন্ধুর প্রতি তার ভালোবাসার জায়গা থেকে তিনি এরকম একটা ভাবনা ভেবেছেন। তো এটার এক্সিকিউশনের ক্ষেত্রে এসে আমরা মানে সিআরআই বলছি আর কি, সিআরআই এটা এক্সিকিউশন করে এবং সেটার সাথেই আমরা প্রথমেই যে মানুষটাকে পাই সে হচ্ছে রাশেদ ইমাম তন্ময় শিল্পী, তো যাকে ছাড়া কাজটি হতো না। তো আমার কাছে মনে হচ্ছে যে তো তন্ময় এই গ্রাফিক নভেলটাকে কীভাবে বাস্তবে রূপায়িত করা যায় এবং কীভাবে কিশোর বা টিনেজদের উপযোগী করে একটা বঙ্গবন্ধুর সত্যকার যে গল্প অসমাপ্ত আত্মজীবনীতে সেটাকে তুলে আনা যায়, সেটার মানে গুরুত্বপূর্ণ দায়িত্বটা সেই নিল আর কি। আর আমরা পরবর্তীতে তার সঙ্গে কাজ করলাম। এই পরবর্তীতে তন্ময়ের সঙ্গে আপনার কাছে একটু আসতে চাই যে এই নভেলের সঙ্গে বা গ্রাফিক নভেলের সঙ্গে আপনার যুক্ত হওয়াটা মানে কীরকম ছিল? না, খুবই ইন্টারেস্টিং। আমার যুক্ত হওয়াটাই যেমন আবার পুরোটাই শিবুদা। হ্যাঁ, তো আমি আর শিবুদা আগে একসাথে আরেক জায়গায় কাজ করতাম, সেখান থেকে পরিচয়। আর আমি ওনার গানের অনেক বড় ভক্ত। তো একটা সময় শিবুদা আমাকে নক করলেন, তখন আমি অন্য দুইটা কমিক্সে কাজ করছি। তো শিবুদা আমাকে বললেন যে বঙ্গবন্ধুর উপরে এরকম, উনি তখন সিআরআই জয়েন করেছেন, যে এরকম একটা কমিক্স করার প্ল্যান, গ্রাফিক নভেল করার প্ল্যান, তুমি করবা কিনা? তো আমরা যারা বাংলাদেশে কার্টুন কমিক্স নিয়ে কাজ করছি তারা কিন্তু সবসময় কম বেশি এরকম সুপার হিরো নিয়ে চিন্তা করি, যে এরকম ক্যারেক্টার বা এরকম আমাদের বাঙালি কোন ক্যারেক্টারকে একটা হিরোর ক্যারেক্টারে তুলে ধরবো। এবং সবাই কিন্তু ভেবেছি সময় সময় যে বঙ্গবন্ধু তো একটা অসাধারণ ক্যারেক্টার হতে পারে কমিক্সে, কিন্তু ভাবা পর্যন্তই কখনো কিন্তু করা হয়নি বা সাহস করা হয়নি, কারণ এত বড় প্রজেক্ট। তো সিআরআই থেকে এবং শিবুদা যখন আমাকে বললেন, তখন আমি এক কথায় রাজি হয়ে যাই যে এইটা আসলে একটা করার মতো কাজ হবে। সেটা একটা চ্যালেঞ্জ, তো বড় চ্যালেঞ্জ, যেহেতু জাতির জনক এবং এত মানে কিংবদন্তি নেতা, এত মহান একজন মানুষ, তার চরিত্রগুলো ঠিক গ্রাফিক্যালি বা কার্টুনের সঙ্গে তুলে আনা, সেটা কি চ্যালেঞ্জ? তখন কি মনে হচ্ছে যে খুবই চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, সেটা খুবই বিশাল চ্যালেঞ্জ ছিল, কারণ আপনি যদি দেখেন, হ্যাঁ, যে মুজিবের ক্যারেক্টারটা, মানে এইটা তো মানে বঙ্গবন্ধু ঠিক অবিকল বঙ্গবন্ধুর ফটোগ্রাফের সাথে মিল আছে, কিন্তু অবিকল সেটা আপনি বলতে পারবেন না। আর বঙ্গবন্ধুর ওই বয়সের ছবি কিন্তু খুব কম। আমরা যত ছবি পারি কালেক্ট করেছিলাম, শিবুদা অনেক হেল্প করেছিলেন। তো ইভেন আমাদের ওই বঙ্গবন্ধু মিউজিয়ামটাও আমাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছিল, যখন ইচ্ছা গিয়ে ছবি টবি ঘেটে দেখা। তো ওনার টিনেজ বয়সের একটা কি দুইটা ভালো ছবি আছে, তাও একটা গ্রুপ ছবি, সাদা কালো, একটা ফুটবল ম্যাচ চ্যাম্পিয়ন শেষে ওনারা ট্রফি নিয়ে বসেছিলেন, মানে জুম করলে ঘোলা দেখা যায় না, বোঝা যায় না, এরকম একটা ছবি। তো ওখান থেকে আঁকতে গিয়ে মানে আসলে আমরা ওই ইন্সপিরেশনের জায়গা থেকে কাজ করেছি, কয়েক রকম, একবারই তো করিনি, কয়েক রকম ভাবে বানিয়েছি। সিআরআই থেকে ফিডব্যাক দিয়েছে। তো জিনিসটা খুবই আমাদের জন্য খুবই একটা প্রেশারের ব্যাপার ছিল, যে কারণ যেটা মানে স্টোরি টেলিং কি মেক বিলিভ, মানে একটা গল্প এমনভাবে বলছি যে সত্য গল্পই, কিন্তু আর একটা ভার্সন বলছি অসমাপ্ত আত্মজীবনী থেকে অনুপ্রাণিত হয়ে। তো ওইটা চ্যালেঞ্জ ছিল যে আসলে আমি যেই মুজিব ক্যারেক্টারটাকে আঁকবো সেটা মানুষ আপন করে নিবে নাকি, হ্যাঁ, মানে সেটা বিশ্বাসযোগ্য হবে নাকি। তারপরে যখন প্রথম পর্বটা বের হলো, এবং তো আমি খুবই টেনশনে ছিলাম, কিন্তু পরে দেখলাম যখন মানুষ অ্যাকসেপ্ট করেছে, তখন আস্তে আস্তে কনফিডেন্স বিল্ড আপ হয়েছে আর কি। মানে এই গ্রাফিকটা শিবুদা, আপনি আপনার কাছে একটু এই যে মানে চিত্রটা ঠিক শিশুদের কাছে বা যারা এটা খুব বেশি আকৃষ্ট করে কিনা, সেই জায়গা থেকে সেরকম ইচ্ছাও কি ছিল যে হ্যাঁ বঙ্গবন্ধুকে ঠিক ওই তরুণদের বা ওই শিশুদের, বাচ্চাদের বা এই বয়সের মানুষের মতো করে নিয়ে যাওয়া?
হ্যাঁ, মানে প্রথমত হচ্ছে যে শিশুদের জন্য বঙ্গবন্ধু এরকম বহু কাজ আছে আমাদের, মানে মানে ববি ভাই বা রাদওয়ান মুজিব সিদ্দিক ওনার ভাবনাটাই ছিল যে আসলে নতুন যে মাধ্যমগুলোতে বঙ্গবন্ধুকে দেখি না আমরা, যেমন গ্রাফিক নভেল আমাদের এখানে হয় না, তো গ্রাফিক নভেলের মতো একটা মাধ্যমে আমরা কীভাবে বঙ্গবন্ধুকে হাজির করতে পারি। আমাদেরকে সবসময় ভাবতে হবে যে আসলে আমাদের গল্পটা মানে আমাদের মধ্যেই এটা শেষ হয়ে যাচ্ছে না, আমাদের পরবর্তী প্রজন্মের কথা ভাবতে হবে এবং তারও পরবর্তী প্রজন্মের কথা ভাবতে হবে। মানে দিন যত যাচ্ছে তত বেশি কিন্তু ওই যে টেকনোলজি বলি, ভাষা পাল্টে যাচ্ছে, তাই তো। তো ওই সময়ের সাথে সাথে আমরা ওই সময়ের কিশোর টিনেজ বাচ্চাদের সময় উপযোগী করে আমরা বঙ্গবন্ধুকে হাজির করতে চেয়েছি। ফলে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা চমৎকার বই হতে পারে, এটা তার সম্পর্কে বলবার। আর একটা জিনিস বুঝতে হবে, আপনার অসমাপ্ত আত্মজীবনী যেটা, এটা সহজ ভাষায় বললে এটা কিন্তু একটা বড়দের বই। হ্যাঁ সেটা, হ্যাঁ, তো এটা ছোটরা বা টিনেজাররা যে পুরা বইটা নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে, এটা আসলে আপনি আশা করতে অনেক সময় পারেন। আমার কাছে সম্ভব না, কিন্তু হ্যাঁ, বললে চাইলে বাচ্চারা এত বড় একটা বই পড়বে। তো আমার ওইটাই একটা এক্সাইটিং ব্যাপার ছিল যে আমরা অ্যাকচুয়ালি একটা নতুন টার্গেট গ্রুপের কাছে গল্পটা নিয়ে যাচ্ছি, যেটা আগে অ্যাক্সেসেবল জিনিস আছে কিন্তু আসলে অ্যাক্সেসেবল না। আর আরও একটা বড় ব্যাপার হচ্ছে যে এই গল্পগুলা আগে কখনো ভিজুয়ালাইজ করা হয়নি। প্রথমবার মানে না কোনো নাটকে না কোনো সিনেমায় বঙ্গবন্ধুর বেড়ে ওঠার গল্পটা আমরা বলি যে একজন মানে গোপালগঞ্জের সাধারণ গ্রামের একটা কিশোরের একটা ছেলে কিভাবে একটা জাতির দিক নির্দেশক হয়ে উঠলো, এটা তো একটা অসাধারণ গল্প। একটা ঘোর সময় পার করে আসেন ওই সময়, নিশ্চয়ই হয়তো শিবুদা একেবারে ক্লিয়ারলি বলতে পারবেন যে ওই সময়টা কতটা ঘোর সময় ছিল। আমরা তো বই পড়ে শিখেছি, জেনেছি, তো সেই অনেকে দেখেছেন, তো সেই গল্পগুলো কিন্তু আগে ছবিতে আসেনি, আমরা প্রথমবার তুলে আনলাম, তাও আবার একটা ইয়াং জেনারেশনের জন্য। তো ওই জন্য কমিক্সটা একটা পারফেক্ট মিডিয়াম। মানে কমিক্সের পাওয়ারটাই হচ্ছে ছবিতে গল্প তো অ্যাট্রাক্ট করে বেশি, সবচেয়ে বেশি আকর্ষণ করে। আপনি ছোট হন বড় হন, আপনি একটু পড়া শুরু করলে দেখবেন আপনি পুরোটা পড়ে ফেলছেন। ওই সময় কি আকর্ষণটা ধরে রাখা, ছবির আকর্ষণ ধরে রাখা। 2014 সালে আপনারা এইটার উদ্যোগ নিয়েছিলেন, প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক। তারপরে 2015 সালে 17ই মার্চে প্রথম পর্বটি মানে আসলো। এখন মোট কতটি পর্ব আপনাদের এখন পর্যন্ত মানে পরিকল্পনা আছে যে আসবে? এটা আমাদের প্রথমত 12টা খণ্ডে বের করার কথা ছিল। তো আমরা মনে করি যে আসলে 12টা খণ্ড বলে তো কিছু নাই, এটা 10 খণ্ডও হতে পারে। তো আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে 10 খণ্ডতেই আমরা শেষ করব এবং আমরা বঙ্গবন্ধুর যে শতবর্ষ যেটা আসছে আগামী 2020, যেটা তার 17ই মার্চে আমরা পুরোটি মানে পুরো 10টি খণ্ডকে একটা মলাটে অখণ্ড মুজিব আমরা মানে যা পাঠকদের হাতে তুলে দিতে চাই, এটাই হচ্ছে আমাদের প্ল্যান। যেহেতু মানে চলে এসেছে, সময়টাও কিন্তু চলে আসছে, যেহেতু আগামী বছর একেবারে জাতির জনকের শতবর্ষ, একই সঙ্গে কিন্তু আমাদের স্বাধীনতারও একটা তারপরের বছর হচ্ছে আমাদের বাংলাদেশের 50 বছরের পূর্তি। মানে এই সময়টা একটা ভালো সময় মনে হচ্ছে যে ঠিক সবার সঙ্গে এই মুজিবকে আরো বেশি পরিচয়, আরো বেশি আকৃষ্ট করার। যদি আমি এখন এইভাবে ঢুকি যে 6 তো হলো, এর আগে হলো 5, 4, 3, 2, 1, মানে প্রথম পর্বটা দিয়ে আমি একটু জানতে চাই, প্রথম পর্বে যারা এটা পড়েছে বা পড়বে তারা আসলে কি পাবে? এটা তো প্রথম পর্বটা তো একটা মানে ইন্ট্রোডাক্টরি পর্ব ছিল, মানে ওইটা দেখে কিন্তু আসলে মানে স্ট্যান্ডার্ডটা সেট হয়েছে যে আমাদের দেশে ধরেন কার্টুন কমিক্সের, যেমন পলিটিক্যাল কার্টুনের একটা বেশ 71 সাল থেকে প্র্যাকটিস আছে, কমিক্স ওইভাবে কন্টিনিউশনটা হয়নি, মাঝে ভেঙে গেছে। তো কমিক্স নিয়ে এক একজনের এক এক রকম ধারণা, অনেকে মনে করে এটা শুধু হাসি ঠাট্টার, হ্যাঁ, অনেকে আবার কার্টুনের বাংলা ভেবে ব্যঙ্গচিত্র ভেবে আবার অন্য কথা মনে করে। তো যখন বঙ্গবন্ধুকে নিয়ে আমরা কমিক্সের কাজ শুরু করলাম, যখনই আইডিয়াটা কেউ শুনেছে রিয়াকশন ছিল মিক্সড রিয়াকশন, যে কমিক্স কার্টুন মানে ফাজলামি নাকি, মানে তোমরা জাতির জনককে নিয়ে কার্টুন করবা, মানে ভাবছে কি যে আমরা ব্যঙ্গচিত্র, মানে এটা আমাদের মধ্যে ধারণা হয়ে গেছে যে কার্টুন মানে ব্যঙ্গচিত্র। হ্যাঁ, তো ধারণা ঢুকে গেছে। হ্যাঁ, তো অনেকেই ভালোভাবে নিচ্ছিলেন না, তো আমরাও খুব টেনশনে ছিলাম মানুষ কিভাবে করবে। কিন্তু মানে ওই সারা বিশ্বেই সুদাও যেটা বলছিলেন সেটা হচ্ছে বড় বড় নেতাদের গল্পগুলো এভাবে কমিক্সে বলা হয়, সেটা মহাত্মা গান্ধী থেকে শুরু করে নেলসন ম্যান্ডেলা থেকে সবারই ছিল। হ্যাঁ, তো আমরা তারপরে যখন আমরা শুরু করলাম, তো ওইটা দেখে মানুষের আবার ধারণা পাল্টালো, এবং সেটা শুধু প্রথম পর্ব না, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব এখন খুব ভালো লাগে, এখন সবাই বুঝে
হ্যাঁ, এখন কিন্তু অ্যাপ্রিশিয়েট করছে, তো ওই মানুষের ধারণাগুলো চেঞ্জ হয়ে গেছে। তো যেটা বলছিলাম, প্রথম পর্বে ইন্ট্রোডাক্টরি পর্ব, তো বঙ্গবন্ধু কিভাবে প্রথম চশমা ব্যবহার শুরু করলেন ছোটবেলায়, ওনার চোখের অপারেশন হয়েছিল। প্রথম পর্বটা দুইটা কারণে খুবই বৈশিষ্ট্যপূর্ণ। এক হচ্ছে ওনার ছোটবেলার গল্প আত্মজীবনী তো খুব বেশি নাই, তো ছোটবেলার গল্পগুলোই শুধু প্রথম পর্বে আছে, মানে একদম বাচ্চাকালের তার দাদা দাদি বাবা মার সাথে ঘটনা, বাবার কিশোর মুজিব, মানে কিশোর বা শিশু, কিশোরে পড়বে এরকম হ্যাঁ কিশোরে, তারপরের থেকেই মানে আরেকটু বড় করে এগিয়ে গেছে। তো ছোটবেলাটা ওই ঘটনায়, বাবার সাথে প্রথম কলকাতায় যাওয়া, ট্রেন জার্নি, প্রথম জেল, ও হ্যাঁ প্রথম জেলে গিয়ে টিনেজ বয়সে প্রথম জেল, ওখানে শেষ হয়েছে। একটা মানুষ জেলে খেটেছেন কতবার, সেটারও একটা কিন্তু শুরু হয়ে গেছে তখন, এই কারণে সেই গল্পে শুরু। মানে আমরা কিন্তু এখনো চিন্তা করতে পারি না, মানে এই বয়সে একটা ছেলে কতটা জেল খাটবে, মানে নেতৃত্বের গুণাবলী তার সেই সময়ে ছিলেন যে তিনি, মানে পুরো বিষয়টা হচ্ছে যে কোনো কিছুই, মানে আপনি যতগুলো পর্ব পড়বেন প্রত্যেকটা পর্বেই দেখা যাচ্ছে যে কোনো না কোনো ভাবে বঙ্গবন্ধু হাজির হচ্ছেন এক ধরনের ত্রাতার মতো, কাইন্ড অফ, যে উনি যখন সবাই ভেঙে পড়ছে তখন উনি বলছেন যে না, আমাদেরকে আসলে এখান থেকে শুরু করতে হবে, পরিবর্তন চাই। এরকম প্রত্যেকটা একটা পর্বে দেখা যাচ্ছে যে কনফারেন্স করবে দুর্ভিক্ষ নিয়ে, তো ওই কনফারেন্সের জন্য যে সাহায্য সহযোগিতা দরকার, ইন্টারন্যাশনাল মানে কনসেন্ট্রেশন দরকার, ওটার জন্য তখন তারা ওই সময় তাদের তো কিছু নাই ওই মানে গোপালগঞ্জে, তখন তারা বললেন যে নৌকার বাদাম দিয়ে তারা মানে যে আয়োজনটুকু হলো সেটা ঝড়ে নষ্ট হয়ে গেল, তখন নৌকার বাদাম দিয়ে তখন তারা প্যান্ডেল করলো, এবং সেটার মধ্যেই বোঝা যাচ্ছে যে অনেক চড়াই উতরে যে জায়গাগুলো। প্রত্যেকটা পর্বে আমরা এরকম দেখতে পাই যে আসলে নিপীড়িতর পাশে গিয়ে দাঁড়ানো, এরকম পরিস্থিতি যেখানে সবাই হাল ছেড়ে দেয় সেখানে এসে হাল ধরা, এই বৈশিষ্ট্যতা সবগুলো মানে সকল সময় দেখা গেছে যে এই নেতৃত্ব দেওয়ার এই গুণাবলীটা তার ছিল। এবং একটা ইনিশিয়েটরের মানে যেটা শেষে আমরা 7ই মার্চ যিনি বলছেন একটা জাতিকে দিক নির্দেশনা দিচ্ছেন, তো সেই মানুষটা যে আসলে বিন্দু বিন্দু করে গড়ে উঠেছেন এবং এগুলোর সব জায়গায় যে তার চিহ্ন রেখে গেছেন যে আসলে উনি এরকমটি একদিন করবেন, একটা জাতিকে তিনি পথ দেখাবেন, তার নিশানা যেন ওইখানে উনি রেখে খুবই আসলে কিংবদন্তি হয়ে ওঠা তার। আমরা এটা নিয়ে আলোচনা করেছি, তারপরে একজন দর্শক উনি মালয়েশিয়া থেকে ফেসবুকে কমেন্ট করেছেন যে মুজিবকে নিয়ে মানে এই গ্রাফিক তৈরি করার মানে কেন তাকে নিয়ে করা হলো, আসলে আমরা একবার আলোচনা করে গেছি, তারপর উনি যেহেতু প্রশ্ন করেছেন আমরা, কারণ তিনি আমাদের জাতির জনক প্রথম কারণ, আর ইন্ডিভিজুয়াল যদি বলি যে একজন মানুষের গল্প, এত বর্ণাঢ্য জীবন আসলে আর কোনো বাঙালির মানে খুব আমার হয় হাতে গোনা কাউকে পাওয়া যাবে কিনা তার সন্দেহ, কিন্তু তার ওই বর্ণাঢ্য জীবনটা যদি আমি তাকে বঙ্গবন্ধু না বলি, একজন সাধারণ মানুষও বলি, তার যে বর্ণাঢ্য জীবন, যে সেই জার্নিটুকু একটা মানুষের, আজকের মানুষের জানা দরকার আছে। আর একজন জাতির পিতা হিসেবে তার কথাই তো আমি চাইবো যে ইতিহাসে লিখিত থাকুক, নানাভাবে এটা নানা ফরম্যাটে হাজির থাকুক। তার যে আদর্শ, তার যে গুণাবলী, নেতৃত্বের গুণাবলী, সেটি আসলে আমাদের জন্য পাথেয় হবে এবং আমাদের সবার জন্য সেটা একটা মানে পথ প্রদর্শক থাকবে। সেই ক্ষেত্রেই মুজিব তো আরো বড় বেশি আকারে আসতে পারে। আর এখানে আরো একটা ব্যাপার আপনার বুঝতে হবে যে এটা সবসময় বলি যে গ্রাফিক নভেলটার নাম কিন্তু বঙ্গবন্ধু হতে পারতো, শেখ মুজিবুর রহমান হতে পারতো, নামটা কিন্তু সেটা না, নামটা মুজিব। মানে এটা একটা মানুষ মুজিবের গল্প এবং এমন দারুণ গল্প, এটা মানে এটা পড়ার যোগ্য, এই জন্য এটা বানানো হয়েছে। মানে এত দারুণ গল্প, এটা বলার মতো, সবার জীবনের গল্প কিন্তু বলার মতো হয় না। এমন আমার আপনার জীবনে কিন্তু এত ঘটনা পাবো না বলার মতো, তাই আমি বলতে চাই এটা বলার মতো ঘটনা দেখে এটা বলা হচ্ছে সবকিছুর উপরে গিয়ে। অবশ্যই সেটা তো বঙ্গবন্ধু হওয়ার আগেই তিনি তার নেতৃত্বের গুণাবলী তিনি দেখিয়ে দিয়েছেন বারবার। আমি দ্বিতীয় পর্বটি যেটা আসলে দ্বিতীয় শিবুদাই একটু বলেন, দ্বিতীয় পর্বটি যে সিরিজের দ্বিতীয় পর্ব, সেখানে আসলে কি ছিল? সেখানে মূলত বঙ্গবন্ধুর যে, এটা খুব ইন্টারেস্টিং এই পার্টটা, ফাদার অ্যান্ড সান মানে কাইন্ড অফ স্টোরিটা ছিল ওরকম যে তার বাবা ছিলেন ফুটবল ভালোবাসতেন, ফুটবল খেলতেন, তো বঙ্গবন্ধু নিজেও ছোটোবেলা থেকেই ফুটবল খেলেন, ফলে ওখানে একটা ম্যাচ হতে দেখি আমরা, খুবই টাফ একটা ম্যাচ, যেখানে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধুর বাবা দুইটা পক্ষ হয়ে ওনার গেমটা খেলছেন এবং শেষমেশ তারা হারছেন, বাবার কাছে তিনি হারছেন। এই যে একটা ক্লাইম্যাক্স, এই যে একটা ঘটনা, যেটা কি আমরা এরকম ঘটনা খুব কমই পাওয়া যাবে হয়তো, যে বাবার কাছে সাথে মানে ফুটবল খেলছে সে, মানে বাবার বিরুদ্ধে এবং মানে প্রতিদ্বন্দ্বী তারা।
সো এইটা আমার কাছে মনে হয় যেটা চমৎকার, মানে যারা পড়েছে, যারা যে সমস্ত কিশোর বা পাঠক যারা পড়েছে তারা এখানে দারুণ মজা পেয়েছে আই থিঙ্ক, যে কারণ এরকম একটা ঘটনা, এবং ওটার ছাড়াও আরও অনেক ইনসিডেন্টের মধ্যে ছিল। তো এটাকে আমরা মূলত ফোকাস করেছিলাম যে বাবা, যে কীভাবে তার বাবা তাকে মানে সবসময় যে কোনো মানে পরিস্থিতিতে তাকে কীভাবে সাহায্য সহযোগিতা করে আসছে, তাকে ছায়ার মতো তাকে মানে আশ্রয় দিয়ে আসছে, এবং কোথাও যখনই সে তার কোনো মেন্টরের দরকার পড়ছে, যখন তার কোনো কারো সহায়তা দরকার পড়ছে, তখনই তার বাবা তাকে হাত বাড়িয়ে দিচ্ছেন যে না তুমি থেমো না, আমি আছি। এরকম অনেকগুলো পর্বে আমরা দেখতে পাই, যেটা আমরা তিনের মধ্যে আমরা এরকম পাই। যে কনফারেন্সের কথাটা আমি বললাম, যে বাবা এসে বলছে ঠিক আছে আমি তোমাদেরকে এটা টাকার ব্যবস্থা করে দিচ্ছি, খাওয়ার টাকা নাই, লোকজনকে ডাকা হয়েছে কনফারেন্সের জন্য। সো এরকম প্রত্যেকটা এই সম্পর্কটা যে একজন একা একা যে হয়ে উঠতে পারে না, তার জন্য যে তার নেপথ্যেরও অনেক গল্প আছে যেগুলো আমরা আসলে একটা হিস্টোরিতে সেটা আসবে না, সেটা হয়তো তার নিজের যে গল্প, যে অটোবায়োগ্রাফি আমরা পড়েছি, ওই অটোবায়োগ্রাফিতে এটা আসছে। এটার হয়তো কোনো ঐতিহাসিক তাৎপর্য না থাকতে পারে, কিন্তু এটার একটা ওই ইন্ডিভিজুয়াল একটা তাৎপর্য আছে, যে বঙ্গবন্ধুর জীবনে একটা আলাদা তাৎপর্য আছে, যে যারা তাকে এইভাবে বিন্দু বিন্দু করে সহায়তা করে আজকে একজন জাতির জনকে পরিণত করেছে। এক্ষেত্রে কিন্তু যেই অভিভাবক এবং যেই শিশু সন্তান বা ছেলে এইটা পড়বেন, সেই অভিভাবকের মধ্যে কিন্তু একটা পরিবর্তন আসতে পারে, যে না বঙ্গবন্ধুর বাবাও কিন্তু তাকে এইভাবে সাপোর্ট করেছে। আমারও অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের বর্তমান পরিস্থিতি বা যেভাবে হোক, যে বাবা মা একটু রাজনীতি বিমুখ হয়ে পড়ে, কিন্তু এই গ্রাফিক নভেল বা অসমাপ্ত আত্মজীবনী এসে কিন্তু সেটা কিন্তু পরিবর্তন করতে পারে। বাবা মা কিন্তু দেখবে যে না বঙ্গবন্ধুর বাবাও তাকে কতটা অনুপ্রেরণা জুগিয়েছেন, তার সহায়ক হয়েছেন, আমরা হয়তো সহায়ক হব। কমিক্স পড়লে পরিবর্তন মাস্ট। ছবিটা মানে হৃদয়ে ঢুকে যায়, আসলে ছবিটা ইজিলি যেটা ঢুকে যায়। বেশি বেশি কমিক্স পড়তে হবে। আমি একটু এর সঙ্গে যাই, পরে আসলো তৃতীয় পর্ব। আপনি তো আস্তে আস্তে আমাদের সব গল্প বের করে ফেলতেছেন। এই গল্পগুলো যখন আমি মনে করি যে এই গল্পগুলো এগুলো সব বলে দিলে তো হবে না, সব বলে দিলে এই গল্পগুলো যখন আমি বরঞ্চ একটা ইন্টারেস্টিং জায়গা আমি মনে করি যে দর্শকদের জানা দরকার, সেটা হচ্ছে যে এই বইটি যখন আমরা করছি তখন একটা টাফ জব, যে আমরা বঙ্গবন্ধুকে এভাবে চিত্রায়িত করছি, তন্ময়ের জন্য একটা বিশাল ব্যাপার ছিল। আমরাও ভয় পাচ্ছিলাম যে এটা ফাইনাল এডিটিং, ফাইনাল কনফার্মেশনটা কোত্থেকে আসবে। সেটা দেখলাম যে যখন শুনলাম যেটা প্রাইম মিনিস্টার দেখবেন, তখন সেটা আমাদের জন্য আরও চাপ তৈরি হলো। এটার জন্য তো আমি সাইন আপ করি নাই। হ্যাঁ, এবং যখন এটা হলো, যখন প্রাইম মিনিস্টার কাছে এটা গেল প্রথম ইয়েটা, তিনি সেটা এমনভাবে দেখলেন, সেটা ডকুমেন্টেশন আমাদের কাছে আছে, একেবারে প্রুফ দেখার মতো করে পুরোটা বাক্য, শব্দ, বর্ণ উনি দেখলেন, ছবি এডিট দিলেন, এটা এরকম হওয়ার কথা না এই সময়ে, তোমরা এই বিষয়গুলোকে একটু মাথায় রাখো। মানে একজন বলা যেতে প্রধান এডিটরের মতোই উনি, যেটা অসমাপ্ত আত্মজীবনী তো কিন্তু তার বর্ণে বর্ণে তার, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি কিভাবে এই যে পারেন এরকম একটা দেশ চালাচ্ছেন, আবার আপনি এরকম একটা প্রুফ দেখা বা এডিটিংয়ের কাজ করছেন। বলে এটা আমার সবসময় আমার অভ্যাস ছিল, এবং আমাকে বললো যে কীভাবে প্রুফ দেখতে হয়, কিভাবে ভুল হবে না, মানে এরকম নানা রকমের পন্থা, এটা জাস্ট প্রফেশনাল কাইন্ড অফ। হ্যাঁ, মানে আমার কাছে মনে হয় যে এই যে জায়গাগুলো, এটা আসলে আমরা ওই জায়গাগুলোকে পার হয়ে এসেছি, এবং এখনও তিনি আমাদের প্রত্যেকটা পর্ব প্রকাশিত হওয়ার আগে তার হাতে যায়, এবং তিনি সেটা সম্পর্কে এক ধরনের ছাড়পত্র দিলে তখন আমরা সেটা তো তন্ময়ের জন্য আরো বেশি চ্যালেঞ্জ। সেই জায়গাটা যেমন একটা ছোট্ট উদাহরণ দেই, সেটা হচ্ছে যে একটা দুর্ভিক্ষের সিন আছে, যেখানে এঁকেছিলাম যে মানুষ রাস্তায় না খেয়ে মরে আছে। এখন আমি তো নিজে দুর্ভিক্ষ দেখিনি, ফটো রেফারেন্স দিয়ে দেখে আঁকতে গিয়ে ক্যারেক্টারগুলো একটু মোটা হয়ে গেছে, তো আমি এটা বুঝতে পারিনি। তো প্রধানমন্ত্রীর কাছ থেকে যখন এডিটটা এসেছে, ওই না দাগ দিয়ে দেখে এবং লিখে দিয়েছেন যে মানে দুর্ভিক্ষে মানুষ এত এত স্বাস্থ্যবান হয় না। তো আমি তার জন্য এটা একটা লজিক্যাল কথা। আর উল্টা দিকে হচ্ছে এই এডিট আসার আগে আমি কিন্তু খুব টেনশনে ছিলাম, সত্যি কথা যেটা, কারণ প্রতিটা শিল্পী সবসময় চিন্তা করে যে তার যে মানে স্বাধীনতা সেটা খর্ব হবে নাকি। মানে আমি তো আমার, যদিও এটা একটা গ্রুপ ওয়ার্ক, কিন্তু তারপরে তো আমি আমার একটা ভিশন এখানে ঢোকানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, তো ওইটা নিয়ে খুব টেনশনে ছিলাম, যদি বলে না এরকম হবে না, বা পদে পদে যদি বাধা আসে, এটা পাল্টাও ওটা পাল্টাও। সিআরএও তো তখন একটা নতুন অর্গানাইজেশন, আমি যার সাথে কাজ শুরু করেছি, কিন্তু ওইটা আমি বারবার বলবো, ওনাদের সাথে কাজ করতে গিয়ে এই জায়গায় গিয়ে আমি খুবই মুগ্ধ হয়েছি। মানে প্রধানমন্ত্রীর কথা তো আমরা বলছি, কিন্তু সিআরএর যে কয়জন শামস ভাই, বয় ভাই, শিবুদা, ওনারা যেইটুকু জায়গায় বলেছেন, মানে লজিক্যাল জায়গা যেখানে আমি আটকাতে পারিনি ওনাদের, কারণ আমিও আর্টিস্ট হিসাবে বলতে উল্টা বলি, কিন্তু আরো সবচেয়ে হেলদি ব্যাপার হচ্ছে ওই জায়গাটা আছে, আমরা ঝগড়া করতে পারি,
উনি আমাকে একটা জিনিস বলে দেন কিন্তু চাপায় দেন না, আমি আবার একটা ফেরত উত্তর নিয়ে শিবুদার কাছে যাই না, কিন্তু শিবুদা আমার তো এটা মনে হয় উনি যদি আবার একটা কিছু নিয়ে ফেরত আসতে পারে তখন আবার আমি মেনে নেই যে আচ্ছা। মানে এক ধরনের ডেমোক্রেটিক এটা কিন্তু এটা আমিও ভালো মনে করি। তর্ক সবকিছু ভালো কিছু নিয়ে দিবে, মানে এটা না করে যে না তর্ক হবে যে আমি এরকম করে আমি বলবো যে না এটা এরকম হতে পারে ভালো, এবং ওইটার কারণে কিন্তু সবার ইনপুটের মাধ্যমে কাজটা হচ্ছে যে যত বেশি ডিসকাশন তত বেশি ভালো আউটপুট মানে আসতে পারে। অনেক যে আমি একটু জাপানি ভাষায় প্রকাশ হয়েছে সম্পর্কে সেটা নিয়ে একটু আসতে চাই। জাপানি ভাষা এটা মানে কেন না, যেটা হলো যে ইংরেজিতে প্রকাশ হচ্ছে জাপানি ভাষায় আউটপুট করে চিন্তা ভাবনা ঢুকলো। এটা জাপান থেকে আমাদের সাথে যোগাযোগ করেছে ওখান, সো ওইভাবেই এটা রাবাহ ফাতিমা নামে একজন উনি যোগাযোগ করেছেন, তো ওনার মাধ্যমেই আমরা এই কাজটিতে উদ্যোগী হই। জাপান আসলে কি, জাপানের একটা এক্সপিরিয়েন্স আমি বলতে চাই, যেটা আমি এবং তন্ময়, আমাদের প্রকাশক রাদন সিদ্দিক এবং আমাদের রেহানা আপা, শেখ রেহানা আপা, উনিও ছিলেন আমাদের সঙ্গে সফরটাতে। তো ওখানে আমরা দুটো স্কুলে গিয়েছিলাম বইটা প্রকাশনা উপলক্ষে, ওখানে রিডিং ছিল। তো ওখানে একজন জাপানিজ প্রফেসর তার ভাষায় একটা ইমেজ দেখাচ্ছিলেন, যেটা পর্ব 1-এর একটা ইমেজ জাপানি শিশুদের দেখাচ্ছিলেন, যেখানে দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর গলা ধরে, বঙ্গবন্ধু তার বাবার গলা ধরে শুয়ে আছেন। তো বলে যে আমরা কি ভাবতে পারি যে আমাদের আজকের সময় প্রেক্ষাপটে যে একজন সন্তানকে একজন বাবা এরকম এতটা সময় দিচ্ছে, এবং এই যে একটা মানে মানে পিতৃবাৎসল্য, এটা কি আমাদের জীবনে এখন অবশিষ্ট আছে? মানে এইটা আমার কাছে মনে হয় যে এই যে একটা সংস্কৃতি, যে আরেকটা সংস্কৃতিতে গিয়ে যে আদান প্রদানটা হয়, এবং ঠিক ধরতে পেরেছে আমাদের ওই প্রাচ্যের যে বৈশিষ্ট্যটা ধরতে পেরেছে, যে সম্পর্কের মধ্যগুলো যে বৈশিষ্ট্যগুলো থাকে, হ্যাঁ, এই জায়গাটা ধরতে পেরেছে তারা, এবং তারা নিজেদের মধ্যে তাদের ভাষায় এটা বলছে, পরে সেটা অনুবাদ করাতে বুঝতে পারলাম। ওরও কিছু বেশ ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স ছিল। এত মানে অদ্ভুত লেগেছে জানেন তো, এরকম যখন স্কুলে গেছে, হল রুম ভর্তি জাপানি স্কুলের স্টুডেন্টরা, এবং ওদেরকে জাপানি ভাষায় কমিক্সটা পড়ছে, এটা নিয়ে কথা বলছে। আমি না তখন ওখানে দায় বসে আছি, কিন্তু বসে বসে চিন্তা করছি যে 2014 সালে যখন এই কাজটা শুরু করেছি, তখন তো চিন্তা করি নাই যে এত দূর দেশে জাপানে এসে, মানে একটা ভিন্ন দেশের, হ্যাঁ, মাঙ্গার দেশ, ওখানে কিন্তু এটা মানে বিশ্বে যদি 1 নাম্বার এরকম কমিক্স মাঙ্গার দেশ বলেন, এটা হচ্ছে জাপান। সেদের শিশুদের কাছে আমরা আমাদের দেশের এক বাঙালি লিডারের গল্পটা নিয়ে এসেছি, এবং তারা মানে এক ভাষা থেকে আরেক ভাষায় এই গল্পটা যাচ্ছে বাচ্চাদের কাছে। মানে ওইটা আমার কাছে খুবই মানে একটা অদ্ভুত ব্যাপার। ওই সেশনটা খুব ইন্টারেস্টিং বলতে পারো, যে এখানে বাচ্চারা, জাপানি বাচ্চারা ওর সাথে মানে ও একটা ছবি আঁকতে বলতেছে, এখান থেকে একটা কপি করে তারা আঁকতেছে, ইটস ইন্টারেস্টিং অনেক। তারপরে ওরা আবার এটা দেখে পড়ে আবার নিজেরা এটাকে অ্যাডপ্ট করে নিচ্ছে। মানে ওখানে হচ্ছে আমরা একটা সেশনে এই আমাদের মুজিব ক্যারেক্টারটা আঁকা শিখাচ্ছিলাম, যে সহজে কিভাবে তোমরা আঁকতে পারো। তো তারাও তাদের মতো করে আঁকছে, কাদেরটা একটু জাপানি হয়ে যাচ্ছে, বাঙালি কম হচ্ছে। ওদের তো ওইভাবে, ওরা তো ওইভাবে চোখটা এখন ওইভাবে দেখা। তারপরে যে এই উদ্যোগটা কিন্তু অবশ্যই মানে নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, যে বঙ্গবন্ধুকে শুধু তার হিস্ট্রিটা বা তার কাহিনীটা, তার জীবন, কর্মময় জীবনটা দেশের মধ্যে না রাখে, সারা পৃথিবী জুড়েই মানে ছড়ে দেওয়া উচিত। কারণ তিনি তো আসলে শুধু আমাদের লিডার না, তিনি বিশ্বমঞ্চের নেতা। কারণ ওটা তো আপনার মানে অসমান্ত আত্মজীবনী কিন্তু আপনার জার্মান, জাপানিজ, ফ্রেঞ্চ, চাইনিজ এরকম বহু ভাষায় অনুদিত হয়েছে। ফলে এই টেক্সটটা তারা জানে, এই টেক্সটটা তাদের কাছে পৌঁছেছে। ফলে এখন নতুন রূপে গ্রাফিক নভেল রূপে যখন যাচ্ছে, ওখানকার যে শিশু কিশোররা আছে, মনে রাখতে হবে যে ওখানেও বাঙালি ছেলেমেয়েরা আছে, যারা নাকি ওখানেই বড় হচ্ছে, হয়তো বাংলা পড়তেও পারে না, তাদের জন্য আমরা তাদের ভাষাতেই এই মানে বইটা নিয়ে যাচ্ছি। এবং অনেক গার্জিয়ান এসে বলেছে যে এটা খুব একটা দারুণ ব্যাপার, যে আমার বাচ্চাকে, মানে একজন জাপান প্রবাসী বাঙালি বলছেন যে আমার বাচ্চা এখানে জাপানি স্কুলে পড়ে, ওকে আমি এই বইটা দিতে পারবো যেখানে জাপানি ভাষাতেই বঙ্গবন্ধুর কথা লেখা আছে। সো আমরা আমাদের ওই যতটুকু সম্ভব এটাকে ছড়িয়ে দেয়া, সেটা আমাদের দিক থেকে ওই উদ্যোগ সিআরআই আছে। শিবদা কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট কথা বলছেন। আমরা এরকম মাঝখানে আমেরিকায় গিয়েছিলাম, ওখানেও মানে সেম জিনিসটা, যে সেকেন্ড জেনারেশন বাংলাদেশি যারা মানে বাঙালি আর কি, বাংলাদেশে থাকে না, ওই জেনারেশনের কাছে গল্পটা আসলেও যেমন ইংরেজিতে যাচ্ছে, আরো সামনে আরো কয়েকটা ল্যাঙ্গুয়েজ হবে, ফ্রেঞ্চ হতে পারে, চাইনিজ হতে পারে। হ্যাঁ, এটা নিয়ে উদ্যোগ, এটা কবে? এখনো জাস্ট প্রিলিমিনারি জায়গা থেকে কথা হচ্ছে। আমরা হয়তো খুব শীঘ্রই একটা
আশা করছি জন্মশতবর্ষে হয়তো বা একটা কিছু হতে পারে আসলে। জন্মশতের বর্ষের আগে অনেকগুলো কাজ, হ্যাঁ, এক হলো definitely। অখণ্ড বের করা, যেখানে- বাকি 4টা পর্ব শেষ করা, তারপরে যদি আবার এই ফ্রেঞ্চ চাইনিজ ভাষায় আসে বা অন্য কোনো ভাষায় আসে, সেগুলো অনেক অনেক মানে অনেক 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 দায়িত্ব অনেক পড়ে গেছে। নিদ্রাহীন রাত্রি যাবে আর কি। এছাড়া আরেকটা ব্যাপার আছে যে আমাদের ইচ্ছা আছে যে এটা যেমন একটা ফরম্যাট বা মিডিয়াম, আমরা এটাকে অ্যানিমেশন করার ইচ্ছা পোষণ করছি, যে আমরা এটাকে যদি একটা অ্যানিমেশন মুভি করতে পারি এবং প্রফেশনালি করতে পারি, যাতে সারা পৃথিবীতে তখন সেটা মানুষ দেখতে পারবে পুরো স্টোরিটা, যেটা হয়তো একটা মানে যেই টার্গেট গ্রুপের কথা বলছি আমরা, কিশোর টিনেজ, তারা তখন আরও বেশি এই ভিজুয়ালটাকে মানে বুঝতে পারবে, স্টোরিটা জানতে অ্যানিমেটেড পারবে। মুভি করার জন্য সেটা আমরাও সেটা প্রত্যাশা করি। আমি একটু তোমার আপনার কাছে একটু জানতে চাই যে আমরা তো বিদেশি ভাষায় করছি, সেক্ষেত্রে এই মুজিব অসমাপ্ত আত্মজীবনী বড় একটি বই, মুজিব যেটা বের হলো, সেটি আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের যে শিশু কিশোর আছে, শিশুরা শিক্ষার্থী আছে, তাদের কাছে একেবারে পৌঁছানোর জায়গাটা কতটা জরুরি আমি মনে করি যে শিবুদা মানে শিবুদা ভালো বলতে এটা পারবে। খুব ইন্টারেস্টিং, মানে এই প্রশ্নটা, মানে আমরা প্রথমত বইটা চেয়েছি বইটা আগে মানুষের কাছে পৌঁছা, তো আমরা দেখছি যে না, সব জায়গাতে সেটা পৌঁছাচ্ছে না, মানে এটা সম্ভব না, অনেক লিমিটেশন থাকে, অনেক আপনি জানেন যে এখানকার ডিস্ট্রিবিউশন প্রসেস, বই পড়তে পারা, অনেক কিছু বই পড়তে পারে না, হয়তো অনেক জায়গায় এরকম পাওয়া যেতে পারে যারা নাকি বইটা পাবে না। সেই ক্ষেত্রে আমাদের একটা মানে এখন আমরা আরও ভিন্ন ভিন্ন মাধ্যমে এই গ্রাফিক নভেলকে ইয়ে করার চেষ্টা করি। যেমন আমরা একটা গত 17ই মার্চ আমরা বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে যে আমরা অনুষ্ঠানটা করেছি সিআরআই থেকে, সেখানে আমরা প্রথমবারের মতো পাপেট শো করলাম, একটা পাপেট্রি শো, যেখানে গ্রাফিক নভেল থেকেই 4-5টা সিকোয়েন্স নিয়ে আমরা একটা পাপেট শো করেছি। এই পাপেট শোটা একটা বই হতে পারে, যেটা সারা বাংলাদেশের বিভিন্ন স্কুলগুলোতে আমরা নিয়ে গেলাম, সেখানে বঙ্গবন্ধুর কথা, মানে এখানকারই একটা অংশ আমরা মানে ধরা যেতে পারে যে সেখানে তুলে ধরা যাবে একটা সিরিজের মতো আর কি, এরকম অনেক গল্পই, ছোট ছোট ঘটনাই আমরা Already করা হয়েছে। পাপেট উপযোগী, সেটা আমরা করে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো। মানে ওটা পৌঁছানোর যে জায়গাটা বলছেন আর কি, সেটা সেভাবে সম্ভব, মানে নানাভাবে মানুষের কাছে যেতে হবে। আপনি একটা ফরম্যাট দিয়ে, যেটা বলছিলাম যে অ্যানিমেশনের কথা, অ্যানিমেশন হয়তো আরেকটা নতুন গ্রুপকে এখানে ইয়ে করবে, নতুন মাধ্যম মনে হয় যোগ উনি করতে মনে হয় পারবে। জিজ্ঞেস করছিলেন যে বইটা পৌঁছাচ্ছে কিনা। আর বইটা পৌঁছানোর ক্ষেত্রে আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যেটা মানে আমরা বিশেষ করে শহরগুলোতে, জেলা শহরগুলোতে বইটা তো অবশ্যই আছে, অনেক স্কুলে যায়, একেবারে মানে প্রত্যন্ত গ্রামগুলোতে কিভাবে যায় সেই বিষয়ে আমরা কারণ এটা কেন উদ্যোগ নিচ্ছি। পাঠ্য বইয়ে তো ওই পরিমাণ তাকে তুলে ধরার মতো জায়গাটা আসলে খুব কম পাঠ্য বইয়ে। একটা ব্যাপার আছে এখানে, আমি বলি যে যেহেতু এটা মানে মানে এই সময়ের একটা বই, প্রকাশিত বই, এটা নিয়ে আমরা চাই না যে খুব বেশি আমাদের দিক থেকে বাড়াবাড়ি করতে চাই না, যে চাপিয়ে দেওয়ার কোনো জায়গা যাতে না থাকে, কেউ যাতে এই জাতীয় অভিযোগ করতে না পারে। আমরা চাই একটা অর্গ্যানিক ওয়েতে মানুষ নিজের চাহিদাতে সে কিনে নিক। আপনি জানেন কিনা জানি না, এই সময়েও এই যে বাংলাদেশ আওয়ামী লীগের যে শাসনামল এখন, এই সময়েও আমরা দেখতে পাই এমন অভিজ্ঞতা আমাদের হয়েছে যে আমরা বই নিয়ে গিয়েছি দোকানে, বই রাখেনি, প্রতিষ্ঠিত এবং চেনা জানা দোকান, যেগুলো আপনি নাম বললে আপনি চেনবেন, তারা বলছে যে আমরা বই রাখবো না। তখন আমরা বললাম যে এটা তো আসলে আওয়ামী লীগ বলে কিছু না, এটা বঙ্গবন্ধু, আমার জাতির জনকের একটা ঘটনার বই, অসমাপ্ত আত্মজীবনী, আপনি এটা কেন রাখতে চান না? সো এরকম আমরা অনেক ঘটনায় ফেস করি। সো আমার কাছে মনে হয় যে প্রতিবন্ধকতা নানা দিক থেকে আসবে, তো এইসব জায়গায় আমরা চাই যে একটা অর্গানিক ওয়েতে মানুষ বঙ্গবন্ধুকে ভালোবেসে এই বইটা পড়ুক, এটা আমাদের উদ্দেশ্য। মানে কোনো জোর করার দরকার নেই, যে তাকে স্বপরিণত হয়ে মানুষ জানতে চাইবে, তারা তার সন্তানদেরকে শিখাবে। বাচ্চাদের পাঠ্যপুস্তকের আশেপাশে নিলেই কিন্তু দূরে চলে যাবে, এটা তখন আর মানুষ তখন কিন্তু আগ্রহ হারাবে। নিজের আনন্দ থেকে। আর যে কোনো কিছুই আমার কাছে মনে হয় যে জোরপূর্বক আপনি এমন কোনো উদাহরণ দিতে পারবেন না যেটা সকলের কাছে পৌঁছে গেছে। আর জিনিসটা দেখেন, এটা জোর করার কোনো দরকার নেই, আমি রেখে দিলে একটু পরে আপনি পড়ে ফেলছেন মনে হয়। আমি এর আগে 5টি পর্ব যখন পড়েছি, তারপর এখন 6, আমি বলছি যে সেক্ষেত্রে তো জোর করার যদি কোনো সুযোগ নেই। এই যে পাপেট শো যেটি বললেন, সেই শোগুলো মনে হয় হয়তো জেলা শহরে করানো যায়, করলে এ থেকে আকৃষ্ট হবে, তখন এই মুজিবটা আরো বেশি যে আশা থেকে আমি এটা পড়ে দেখবো, তখন হয়তো তার মধ্যে একটা পরিবর্তন বা প্রত্যাশা জাগতে পারে। যে আরেকটা ব্যাপার আছে, আমাদের মুজিবের একটা ফেসবুক পেজ আছে মুজিব নামে, সেখানে মানে এটা যাবতীয় অনেকের অনেক কোশ্চেন থাকে, এই পর্বটা কোথায় পাবো, এটা কোথায় আছে, কোন কোন দোকানে পাওয়া যাচ্ছে। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ওই ইনফরমেশনটা আমরা ছড়িয়ে দিচ্ছি। 3D মুভিটা সেটাও কি মুজিব বর্ষের আগে দায়িত্ব না, এটা আমি অনেকগুলো কাজ হয়ে যাবে, ডেডলাইন অনেক আমি দায়িত্ব বলছি না, কারণ এটা আপনি জানেন যে আমরা যে 6টা সংখ্যা করেছি,
এই 6টা সংখ্যা করতে কোনোভাবে 4 বছর লাগে না। মানে এটা একেবারেই অনেক অনেক বেশি সময় আমরা নিয়েছি। ফলে আমাদের কোনো তাড়াহুড়া নাই, এই বিষয়ে আপনি নিশ্চিত হতে পারবেন যে এটা কোনো তাড়াহুড়ার কাজ না। আর আমরা আসলে চাই যে শেষ পর্যন্ত যে বইটি, যে অ্যানিমেশনটি, যে জিনিসটাই, যে পাপেট্রিটা আমরা মানুষকে দিচ্ছি, আমাদের দিক থেকে একটা স্ট্যান্ডার্ড আমরা ধরে রাখতে চাই, এটা বজায় থাকুক, এটা আমরা চাই। ফলে ওইটাই আমাদের সবার আগে মুখ্য। কারণ আপনি একটা যেনতেনভাবে যদি কাজ করেন, সেই কাজটা আসলে কোনো রকমের কোনো রিপারকেশন থাকে না, ওইটা আসলে টিকে থাকে না সমাজের মধ্যে। আপনাকে মনে রাখতে হবে, যেমন এই গ্রাফিক নভেল নিয়ে আমাদের প্রথমে যে ফাইটটা করতে হচ্ছে, এটা কোয়ালিটি নিয়ে আমরা সস্তা কাগজে দেইনি, দিলে হয়তো কমে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই বইটা যে শিশুটার কাছে যাচ্ছে, ওটা ছিঁড়ে যাওয়ার পর এটা আসলে কোনো মূল্য থাকবে না। ফলে এটা যাতে ঠিক থাকে, একটু শক্ত কাগজ, একটু ভালো বাধাই, সুন্দর। আপনি বিদেশি বইগুলো যদি দেখেন, আপনি শিশুদের জন্য বা কিশোরদের জন্য যে বইগুলো, ওগুলোর যে ছাপা বাধাই এত অসাধারণ থাকে, ওটা নিয়ে কিন্তু সবাই কথা বলে। কিন্তু আমি যখন আমার দেশে এরকম একটা কিছু করতে যাই, তখন তার জন্য 20 টাকা বেশি হয়, তার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়। সো আমরা ওইটার মধ্যে একটা ব্যালেন্স করতে চাই, যে প্রোডাকশনটা ঠিকঠাক থাকবে এবং কোনো তাড়াহুড়া নাই। মানে বঙ্গবন্ধু আওয়ামী লীগ থাকলে বঙ্গবন্ধু থাকবে, ব্যাপারটা তা না। বাংলাদেশ থাকলে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু থাকবে। সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা আমাদের পরে হয়তো অন্যরা এটাকে টেনে নিয়ে যাবে নানাভাবে, অন্য মাধ্যমে আমরা এটা চাই। প্রোডাকশনের একটা কথা কিন্তু আপনারা করেছেনও, কিন্তু দামটা কিন্তু প্রথমে বেশি ছিল, পরে কিন্তু কমিয়ে এনেছেন, ওই জায়গাটাও এটা হচ্ছে। কিন্তু গ্রাফিক, আমি একটু এই সঙ্গে একটু অন্য প্রশ্নে ঢুকে যাই তনয়কে। তনয়, এই কার্টুনটা বা যেটা আমরা এখন গ্রাফিক নভেল করছি, এটা কি শিশু বাচ্চাদেরকে এই কার্টুনে আরো বেশি আকৃষ্ট করবে? এটা একটু অন্য প্রশ্নে ঢুকলাম। তা তো অবশ্যই করবে। কমিক কন্টেস্টের বিষয়টা একটু বলা আছে। যেটা আমরা এখানে আরো করছি সেটা হচ্ছে যে ওই যে বাচ্চাদের আগ্রহের কথাটা যেহেতু আসলো, এখন কিন্তু বাংলাদেশে প্রচুর ছেলে মেয়ে কমিক্স কার্টুনে আগ্রহী। আপনি যারা টিনেজার, এরকম প্রচুর ছেলে মেয়ে কার্টুন কমিক্স আঁকে, এবং মানে প্রতিদিন আমাকে এরকম প্রচুর ছেলেমেয়েরা নক করে। তো ওই জায়গাটা দেখেই আমরা আইডিয়া করলাম যে মুজিব করছি ভালো কথা, কিন্তু পাশাপাশি আমরা বাচ্চাদেরকে ইনভলভ করতে পারি যারা এরকম এত সুন্দর আঁকে, এরকম কমিক্সে ইন্টারেস্টেড, কী করা যায়। তো ওইটা থেকে আমরা একটা আইডিয়া বের করলাম যে আমরা এরকম একটা কমিক্সের কন্টেস্ট করব, এবং সেটাই গত বছর থেকে আমরা শুরু করলাম। আমরা একটা নাম দিলাম 17ই মার্চ কমিক কন্টেস্ট। বঙ্গবন্ধুর জন্মদিনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টে আমরা এই কম্পিটিশনটা করি, এবং যেটা করি যে যেই পর্বটা রিলিজ করছি, যেমন গতবার 5 ছিল, এবার 6, ওই রিলিজ যেটা হবে সেইটার স্ক্রিপ্টেরই 2টা পাতা দিয়ে ওখানে একটা কম্পিটিশন হয়। ড্রয়িং কম্পিটিশন যেরকম হয়, ওরকম কমিক কম্পিটিশন, যে তুমি 2 ঘন্টা সময় পাবা, 2টা পাতা আঁকবে। তো গত বছর হয়েছিল, এবং আজকে এবার দ্বিতীয় বছর। এখানে কিন্তু একটা জিনিস বলা দরকার, সেখানে কিন্তু টেক্সট নট ইমেজ, শুধু টেক্সট দিয়ে দেওয়া হয়, শুধু টেক্সট দিয়ে দেওয়া হয়, মানে ইমেজটা ওরা, এবার তুমি তোমার কল্পনা থেকে আঁকো। তো এই বছর মানে এরকম কম্পিটিশন কিন্তু বাংলাদেশে এর আগে হয়েছে বলে আমার মনে হয় না। ছবি আঁকার হয়, কমিক্সের এই ধরনের কম্পিটিশন। তো এই বছর আমরা মনে হয় অডিটোরিয়ামে প্রায় জায়গা দিতে পারছিলাম না শেষ পর্যন্ত। এবং আরও সবচেয়ে বড় কথা, যারা পার্টিসিপেট করেছে সবাই আসলে মানে কমিক্স আঁকে মানে কি, আপনাকে দিলে কিন্তু আপনি ব্যাপারটা না বুঝলে কিন্তু আপনি আঁকতে পারবেন না। তো যেই পরিমাণ আমাদের সাড়া পড়েছে, এবং আমরা অবাক হয়ে গেছি যে এত বাচ্চা কমিক আঁকে, এবং তারা নিজেদের মতো করে বঙ্গবন্ধুকে এঁকেছেন, তারা ফুটিয়ে তুলেছে। বেশ পেশাদার একটা চেহারা তৈরি হয়েছে, যেটা আপনি আমাদের পেজে গেলে দেখতে পাবেন। ওগুলো আমরা তুলে দিয়েছি, যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পেয়েছে, তাদের কাজগুলো দেখলে মানে মনে হতে পারে যে এটা আসলে পেশাদার মানে একটা কাজে আর কি। সো এগুলো আমরা খুঁজে আনছি, ভবিষ্যতে এগুলো নিয়ে আমাদের কিছু করবার ইচ্ছা আছে। এটা কিন্তু একটা ভালো উদ্যোগ, যে এরাও তো ভবিষ্যতে এরাই দেখা যায় অন্য কাজে, অন্য মাধ্যমে। আমার কিছু দেখে মনে হচ্ছে আমার টাফ কম্পিটিশন, কয়েকদিন পরে আমি কাজ পাবো না, এরকম তখন খুবই গর্ব লাগে, ভাই কাজ পাবে না, তারা কাজটা দখল করে নেবে। আমি আবার একটু মুজিবে ফিরি। মুজিবের এই অসমাপ্ত আত্মজীবন, আমি এই প্রশ্নটা ঠিক নিজের থেকে করা, যে এই 10টি খণ্ডে কি অসমাপ্ত আত্মজীবনের পুরোটা আসবে, বা অসম্ভব? সেক্ষেত্রে এটা তো সম্ভব না, কারণ আমরা সেটা আমাদের উদ্দেশ্য ছিল না। আমরা মূলত চেয়েছি যে এখান থেকে কিশোর উপযোগী যে ঘটনাগুলো আছে, প্রধান যে ঘটনাগুলো আছে, সেগুলোকে আমরা তুলে আনবো এখানে। মানে অনেক ঘটনা থাকবে, সেটা বইতেই পড়ে নিতে হবে, কারণ ওই বইটা তো গুরুত্বপূর্ণ। ওখানে কি লেখা আছে পুরোটা, সেটা তো আমাদের সবিস্তারে লেখা আছে ওখানে, বর্ণনাগুলো। আমাদের একজনের নাম এখানে আমি করতে চাই, সিদ্দিক আহমেদ। আমাদের এখানে এটার যে স্ক্রিপ্টিংয়ে আমাদের
সে কাজ করেছে, এখানে নাম আছে তার। সিদ্দিক এখানে কিন্তু একটা চ্যালেঞ্জিং কাজ করেছে। সেটা কেমন? যেমন আপনি ওখানে যে অসমাপ্ত আত্মজীবনীতে যে আমরা যে খণ্ড খণ্ড যে ইনফো আছে বা ওখানে যে বঙ্গবন্ধু জবানিতে ঘটনাগুলো আছে, কিন্তু ওটা তো আমরা হুবহু এখানে তুলে দিচ্ছি না, তার মধ্যে থেকে সংলাপ তৈরি করছি। এই কাজটি কিন্তু সিদ্দিক করেছে। তো ওই সংলাপ তৈরি করাটা কিন্তু ইটস কাইন্ড অফ, যেটা একটা রিস্কের ব্যাপার, যে আমি কী লিখছি। সে অনেক জায়গাতে আছে উর্দু সংলাপ, যেটা নিয়ে প্রাইম মিনিস্টার আমাদেরকে কারেকশন করে দিয়েছেন যে উর্দুটা এরকম হবে, উর্দুটা এরকম হবে। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাও যে আসলে ওটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের ওই সময়টা, যে ওই ন্যারেশন থেকে সংলাপ কল্পনা করে বার করা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা বের করে। আপনার এখানে আরেকটা জিনিস যেটা তাহলে আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু মানে অসমাপ্ত আত্মজীবনী থেকে শুধু কিছু অংশ না, এটা অসমাপ্ত আত্মজীবনী থেকে অনুপ্রাণিত, মানে দুইটা অবলম্বন। এটা কিন্তু সেম এই কারণে না, কারণ এটা গল্পটা বলতে গিয়ে অনেক ডায়ালগ আমাদেরকে তৈরি করে নিতে হয়েছে, যেটা ওইটা অবলম্বনে, কিন্তু হুবহু কিন্তু ওখানে নাই। এইটা ভালো মেসেজ, কারণ অনেক সময় অনেকে মনে করে শুধু যে মানে ওই অসমাপ্ত আত্মজীবনীটাকে ছোট করে ছবি দিয়ে দেখা হচ্ছে, সেটা কিন্তু না। ওটা গল্পটা ধরেন ইনফরমেশনগুলো ঠিক আছে, কতজন মানুষ কোন সময়ে কি বলেছে কি হয়েছে, কিন্তু ওইটাকে আবার রিক্রিয়েট করা হয়েছে। তো ওইখানে ওই আমাদের প্রসেসটা একটু বলি, এটা আপনার হয়তো ইন্টারেস্টিং লাগবে। যেটা হয় যে সেটা আমরা হচ্ছে যে 12টা বা 10টা খণ্ডের 10টা স্ক্রিপ্ট প্রথমে তৈরি করা হয়েছে। স্ক্রিপ্টগুলো তৈরি করার পরে আমরা শিবুদার কাছে দিয়েছি, সিআরআর পক্ষ থেকে অন্য স্ক্রিপ্টটা যখন আমাদেরকে কনফার্মেশন দেন, স্ক্রিপ্টটা নিয়ে কাজ শুরু হয়। তো স্ক্রিপ্টটা নিয়ে প্রথমে করি কি, এটাকে থাম্বনেইলিং বলে, ছোট ছোট করে আমরা এটা একটা রাফ তৈরি করি, যে আমাদের 22 থেকে 25 পাতার মধ্যে এই ধরুন 6 নম্বরের এতগুলো স্ক্রিপ্টটা 26 পাতায় কীভাবে সাজাবো। তো সেইটা আরেকবার পাঠানো হয়, ওইটা হলে তারপরে পেন্সিলিং আঁকা হয়, সেটা কনফার্ম হলে তারপরে ইঙ্কিং করা হয়, তারপরে কালার করা হয় এবং টেক্সট বসানো হয়, তারপরে আবার এটা যায় আমার পার্টটা শেষ হয়ে যায়, টেক্সট আমি বসাই না, শিবুদার কাছে যান। শিবুদা তারপর করেন কি, ওইটাকে একটা বইয়ের মাপে বসিয়ে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা আমি তো খুব মানে আমার কাজটা আবেগ দিয়ে শেষ, উনি ফ্যাক্ট চেকটা করেন ঠিক আছে নাকি, হ্যাঁ বানান থেকে শুরু করে এবং কোথায় কোন ইনফরমেশনটা, যেমন আমি অনেক জায়গায় একটু বেশি বলে ফেলি, এটা আমার প্রবণতা আছে, ডায়ালগ বেশি হয়ে যায়, উনি আবার ওটা কাটছাট করে ছোট করেন, পরে আবার আমার পরে মনে হয় ভালোই তো লাগতেছে। না এইরকম একটা সমন্বয়ের মাধ্যমে কাজটা হয়। এখানে আরেকজন লোকের জনের কথা বলা দরকার, সাব্বির বিন শামস, যিনি আসলে মানে কাইন্ড অফ আমাদের যে প্রধান যে আমাদের সম্পাদক, আমাদের যে প্রকাশক যিনি আছেন রাদওয়ান মুজিব সিদ্দিক, নসরুল হামিদ, এবং এরপরে তো প্রাইম মিনিস্টারের কাছেও যাচ্ছে, কিন্তু এর প্রক্রিয়ার মাঝখানটাতে উনিও কিন্তু আমাদেরকে একটা দিক নির্দেশনা দেন যে আসলে এই ক্যারেক্টারটা ঠিক হচ্ছে না, এই ক্যারেক্টারটাকে আরও একটু অন্যরকমভাবে আঁকা যায়, এই গল্পটাকে এখানে এই গল্পটার কোনো দরকার নেই, এটা বরঞ্চ আপনারা আরেকটা গল্পকে বাছাই করতে পারেন এখানে, এরকম ফাইনাল খুব মেজর কিছু অবজারভেশন ওনার কিন্তু সবসময় থাকে। তারপরে আমরা কিন্তু এটাকে এক ধরনের একটা সমন্বয় করি বিষয়গুলো। যেমন আমার একবার হয়েছিল যে ওই সময়ের পোশাক হচ্ছিল না আমার, এটা উনি আমাকে ধরে দিয়েছিলেন যে পোশাকটা আরও এখনকার সময়ের হয়ে যাচ্ছে, পরে আমি ওই সময়ের রেফারেন্স ছবি ঘেটে ওই সময় নিয়ে অন্যান্য ফিল্ম দেখে পরে ধরেন ঠিক করেছিলাম। তো যেমন কস্টিউম একটা বড় ইস্যু আর কি, সে আমরা অনেক চরিত্রের কথা আমরা এখানে পাই বইতে, যে চরিত্রগুলো আমরা আসলে কোনো ইমেজ নাই আমাদের কাছে, বাট ঐতিহাসিক গুরুত্ব আছে। ধরা যাক আবুল হাশিম, এখন আবুল হাশিম দেখতে কেমন ছিলেন, ইমেজ আছে, মানে হয়তো বা আবুল হাশিমের আছে বা এরকম অনেকের নাই আর কি বলছি, তখন হয় কি ওই ইমেজটাকে অনেক অন্যান্য রেফারেন্স থেকে খুঁজে বের করে কথা, যে উনি এরকম টুপি পরতেন না, ওই সময় এরকম টুপি চালু ছিল না, এরকম পোশাক উনি পরতেন। যেমন এই পর্বে একটা ইন্টারেস্টিং বিষয় আসছে যে এই ইমেজটা যদি আপনি দেখেন যে কুকুর, যে শেরে বাংলা কুকুর পুষতেন কিনা, তো এরকম ইন্টারেস্টিং, মানে এই যে যেমন ওইটা একটা ফটোগ্রাফিতে খুঁজে পেয়েছে, হ্যাঁ। সো এই যে জিনিসগুলো, এগুলোই কিন্তু আপনাকে ফাইনালি এটাকে পরিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য করে তুলছে, এবং আদতেই এরকমটি, মানে এগুলোকে আমরা মানে মনের আনন্দে এঁকে দিয়েছি ফেলেছি সেটা কিন্তু নয়, এগুলো এক ধরনের রিসার্চ এর মধ্যে দিয়ে এটা হয়। সো ওই জায়গাগুলোতেও আমাদেরকে আমরা সাব্বির বিন শামস, আমাদের সিআরআই এক্সিকিউটিভ, সবসময় আমাদেরকে এক ধরনের সাপোর্ট দেন এবং সবসময় ওইটা নজরদারি করেন। আসলে এটাও তো জরুরি, না থাকলে তো দেখা গেল যে ঠিক হচ্ছে কি হচ্ছে না, নিজের মধ্যে একটা কনফিউশন থাকা। কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেখবেন তার হাতে যাওয়ার আগেও তো একটা
দরকার থাকে, একটা বিষয় থাকে যে সেটুকু সেই জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটি হয়তো দেখছেন। কেউ ফেসবুকে আরও অনেকে প্রশ্ন করছেন যে 3D যে অ্যানিমেটেড যে কথা বললাম, সেটা কারো প্রশ্ন যে সেই 3Dটা মানে এটাকে বেস করে হচ্ছে, মুজিবকে বেস করে হবে না অসমাপ্ত আত্মজীবনীকে বেস করে হবে? আমরা এটার কোনো একটা ফিক্সড কোনো জায়গায় আমরা পৌঁছাই নাই, কারণ আমরা চাই যে অনেক কিছু আমরা হয়তো মাঝখানে ফেলে এসেছি, যেটা আমরা হয়তো মানে আমরা এখানে জায়গা দিতে পারিনি। কারণ আর দুইটা মিডিয়াম, এটা একটা বড় ব্যাপার। ফাইনালি আমরা যখন করব স্ক্রিপ্টটা, ওই স্ক্রিপ্ট ইন্ডিভিজুয়াল স্ক্রিপ্ট হবে, ডেফিনেটলি এইটার অনেক ছাপ থাকবে, ডেফিনেটলি অসমাপ্ত জীবনে হচ্ছে আমাদের মূল জায়গাটা। সো ওইটা দেখা যাবে যে এখানে কিছু নেই মানে গুরুত্বপূর্ণ, সেটা উঠে আসতে পারে, ডেফিনেটলি আসবে। এবং আমরা মানে আমাদেরও টার্গেট থাকতে পারে, আমরা এমন হতে পারে শেষটা আমরা 7ই মার্চ ইত্যাদি বিষয়গুলো আসতে পারে, আমরা এখন সিদ্ধান্ত নেইনি, কারণ এখানে তো বঙ্গবন্ধুর সেই সময়টা না, শুধু জেল পর্বটাই শুধুমাত্র আমরা পাই। আপনার কারাগারের রোজ নামছে, আপনি ওখানে অনেক ইনফো থাকতে পারে যেটা আমরা হয়তো অ্যানিমেশনে যোগ করবো। সো এটা আমরা কোনো ফিক্সেশনের কিছু বিষয় না, এটা আমরা ফাইনালি যখন অ্যানিমেশন শুরু করব তখন আমরা ওইটা ফিক্স করব। একেবারে আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। শিবুদা, আপনি এই মুজিব নিয়ে কি বলবেন যারা পাঠক বা এটা পড়বেন তাদের জন্য, আর যারা আমাদের আজকে দর্শক এটা দেখেছে বা অনেক প্রশ্ন ছিল সেই বিষয়ে কি? আমার মনে হয় কি, এটার ক্রিয়েটর তো আমি না, ক্রিয়েটর যদি আমাদের কথা বলি যে আমরা একটি নিউজ তৈরি করার পরে যেমন সেই সংশ্লিষ্ট প্রতিবেদকের যেমন দায়িত্ব থাকে, তেমনি সম্পাদকের উপরে দায়িত্ব বর্তায়। ডেফিনেটলি এইটা মানে এটাকে আমি সম্পাদক শব্দটা যে অর্থে ব্যবহৃত হয় প্রকাশনাতে, আমি সেই অর্থে সম্পাদক নই, বা এটা এই অর্থে এটা এই ক্ষেত্রে সেটা খাটে না। আমি বড় জোর ক্রিয়েটিভ এডিটর হিসেবে এটার সাথে কাজ করি। আমি তন্ময়কে বলি এটা ঠিক লাগছে না, এটা তুমি একটু অন্যভাবে আঁকতে পারো। আমি টেক্সটের ক্ষেত্রে এডিট করতেছি কোনো সময়, মানে একটা ক্রিয়েটিভ ইভেন ডিজাইনের ক্ষেত্রে নানাভাবে আমি ইয়েটা করছি। ফলে ক্রিয়েটিভ এডিটর এই কথাটা আমরা ইংরেজি যখন করেছি তখন ওখানে আমরা ক্রিয়েটিভ এডিটর কথাটা যুক্ত করেছি। তো আমার কাছে মনে হয় যে কোনো জায়গাতেই আমাদের আসলে বঙ্গবন্ধু চর্চার ক্ষেত্রে একটা উদার জায়গা তৈরি হোক বাংলাদেশে, এবং সেইটার যাতে সারা পৃথিবীব্যাপী সেটা ছড়িয়ে পড়ে, এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য। এবং কোনো জোর জবরদস্তি নয়, একেবারে স্বতঃস্ফূর্ত একটা প্রক্রিয়াতে। আর মানুষ ইতিহাস জানুক, ইতিহাস আনন্দের সাথে ইতিহাস জানুক, ইতিহাস পাঠ করুক। কারণ আপনি সারা পৃথিবীতেই যে সমস্ত উন্নত দেশগুলো আছে, আপনি একটা ম্যাপের উপর যে বইটি হয় সেই বইটা দেখলে আপনার কাছে মনে হয় যে মানে আপনার মানে একটা ঝলমল করতে থাকে বইটা। আসলে আমরা ওই ট্র্যাডিশনটাকে ধরতে চাই। আমরা চাই যে আসলে আমাদের যে একটা গৌরব উজ্জ্বল যে ইতিহাস আছে, অতীত আছে, সেটা আমার প্রজন্মকে, আমার পরবর্তী প্রজন্মকে এবং তারও পরবর্তী প্রজন্মের কাছে আমি নতুন ফরম্যাটে, তার সময়ের ফরম্যাটে আমি সেটাকে হাজির করতে চাই। এবং সেটাই মানে সেটা জারি থাকুক, সেটা চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কর্তব্য। তো অ্যাজ এ ক্রিয়েটর হিসেবে আমার কাছে মনে হয় যে মানে তন্ময়ের একটা নিশ্চয়ই একটা মানে কথা আছে এই বিষয়ে। মানে বলার কি যে আপনি কি বলছেন এটাকে নিয়ে মুজিব, আপনি তো এই পুরো মানে গ্রাফিক্সটা যেটা আমরা বলি গ্রাফিক নভেলটার সঙ্গে এত অবদান রয়েছে এটাকে ফুটিয়ে তোলার জন্য, সেক্ষেত্রে আপনি এই মুজিব নিয়ে কি বলবেন? এটা নিয়ে বললে এটা একটা পিছনের গল্প আগে বলি। এটা যখন আমি শুরু করি কাজটা, এটার আমার একটা হিডেন উদ্দেশ্য ছিল এটা শুরু করার। সেটা ছিল হচ্ছে যে আমি তখন কমিক্স করছি, মানে কমিক্সটা অত পপুলার না বাংলাদেশে। তো আমার কাছে মনে ছিল আমরা যদি জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে কমিক্স করি তাহলে সারা দেশ জানবে। হ্যাঁ, তখন মানুষ যদি সারা দেশের মানুষ কমিক্স পড়া শুরু করে, এইটা দিয়ে শুরু আরও 10 রকম গল্প হবে, 10টা মানে ওই অ্যাকসেপ্টেন্সটা পাবে। তো এই 5 বছর পরে এসে আমি এটা বলতে পারি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমরা মানে শুধু একটা কমিক্স নিয়ে টিভিতে আমরা একটা এরকম আজকের প্রোগ্রাম হচ্ছে এরকম আরও প্রোগ্রাম করেছি, তো এটা কিন্তু আমাদের বাস্তবতা ছিল না। হ্যাঁ, এবং এটার কিন্তু একটা ইম্প্যাক্ট আছে। এইটা মানে মুজিব দিয়ে শুরু হয়েছে, এটা আরও অনেক দূর যাবে। আমি সবাইকে বলবো যে মানে অবশ্যই কিনবেন, পড়বেন। আর মানে আমার কথা হচ্ছে যে মানে আমরা মানে ক্রিটিসাইজ করবেন, কারণ আমরা প্রত্যেক পর্বেই আর একটু ভালো করার চেষ্টা করছি সব দিয়ে। সমালোচনা আলোচনা সবগুলোই এটা একটা উদ্যোগের জন্যই ভালো। যে কোনো উদ্যোগ সমালোচনা থাকলে সেই উদ্যোগটা আরো বেশি পৌঁছে দেবেন এবং বেশি বেশি কমিক্স পড়বেন। শুধু আপনাকে একেবারে শেষ প্রশ্ন দিয়ে শেষ করবো যে সিআরআইয়ের এই উদ্যোগটাকে আপনি কিভাবে দেখবেন? এটা অন্য কেউ করতে পারতো, অন্য অনেক সংস্থা ছিল, সিআরআই এটা করলো। সিআরআই এখানে এই উদ্যোগটার ভেতর দিয়ে সিআরআই মূলত একটা ঐতিহাসিক
দায় শোধ করা বলা যেতে পারে। আমি বলবো যে কাজটি আরও অনেকেরই করবার কথা ছিল, এখানে প্রকাশনা সংস্থা ছিল পেশাদারি, তারা করেনি। এটা আমরা তো প্রকাশনা সংস্থা না, মানে সিআরআই তো কোনো গবেষণা সংস্থা, তারাই কাজটি করছে। তারা এরকম একটা কাইন্ড অফ রেভলিউশনারি, এটা যে আপনার নতুন মাধ্যমে প্রথমবারের মতো একজন ন্যাশনাল লিডার এবং একজন জাতির পিতাকে নিয়ে একটা অটোবায়োগ্রাফিক্যাল একটা মানে গ্রাফিক নভেল, এটা তারা এরকম একটা উদ্যোগ, মডার্ন একটা মানে তারা স্টেপ নিয়েছে। ফলে এটা ডেফিনেটলি এটা একটা দারুণ ব্যাপার। এবং আপনি ইউথদের কাছে যদি যান তাহলে জানবেন যে এটা তারা কতটা মানে অন্যভাবে নিচ্ছে। এবং এটা ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা একটা প্রশংসনীয় একটা উদ্যোগ সিআরআই। জি অবশ্যই। সৈয়দ রাশামি তন্ময় এবং শিবকুমার শিলদার, দুজনকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং মুজিব নিয়ে কথা বলার জন্য। এবং আমরাও আজকের প্ল্যাটফর্মটি ধন্য যে আমরা এমন একজন মানুষের কমিক বা গ্রাফিক নভেল নিয়ে কথা বলেছি যিনি আমাদের এই স্বাধীন বাংলাদেশের স্থপতি, এবং যার জন্যই আজকে আমরা এখানে কথা বলতে পারছি, মানে আমাদের স্বাধীনতার সত্তায়। তো সেই নিশ্চয়ই আমরা আশা করি, প্রত্যাশা করি যে তার এই যে অবদান, কর্মময় জীবন নানা মাধ্যমে নানাভাবে ছড়িয়ে পড়ুক বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী, এবং সবার কাছেই তিনি নতুন প্রজন্মের কাছে সবার কাছেই তিনি একটি পথ প্রদর্শক হয়েই থাকুক এবং বেঁচে থাকুক হাজার হাজার বছর। আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তারুণ্যের সময় এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন সময়ের।